মানে কেউ একেবারে না পারলেই নয়, বাসা থেকে বেরোচ্ছিলেন না, তখন ওই মুহূর্তে আপনার হাজবেন্ড রিক্সা চালাচ্ছেন, আপনি স্ত্রী হয়ে আপনার স্বামীকে কেন আটকে রাখেন নাই বা তাকে ওই সময়টা কেন ছেড়ে দিয়েছিলেন? ভাইরাল ব্যক্তির বাসায় চলে আসলাম, মোহাম্মদ সুজন মিয়া। দেখতে পাচ্ছেন বাসায় চলে আসার পরেও তিনি কিন্তু তার হাত থামায় নাই, সেলুট এভাবে দিয়ে রাখছে, আপনাদেরকে দেখাচ্ছে। দর্শক, আপনারা দেখেছিলেন সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছিল রিক্সা চালক সেলুট দিয়ে। তিনি কিন্তু একটি কথা বারবারে বলেছিলেন, তার শাশুড়ি অসুস্থ। আজ আমরা সেই বাসাতে চলে আসলাম। এই যে রিক্সা চালক সুজন মিয়া, দেখুন এত ঢাকা শহরে বর্তমানে যে পরিস্থিতি চলে গেল, সেই কারণে কিন্তু তিনি রিক্সা চালাতে চলে গিয়েছেন। তারপর দেখুন তার এতটা সাহস, আর এদিক দিয়ে রয়েছে তার স্ত্রী, এদিক দিয়ে রয়েছে শাশুড়ি, আর এদিক দিয়ে রয়েছে ছোট্ট মেয়েটি। তো এই হচ্ছে গিয়া মূল বিষয়। আর যে শাশুড়ির কথা বলেছে যে তিনি অসুস্থ, এখানেই আপনারা দেখতে পাচ্ছেন মেডিকেল রিপোর্ট। আমরা যেমনটা দেখতে পাচ্ছি অতি ফার্স্টে বঙ্গবন্ধু শেখ মুজিবুল মেডিকেল বিদ্যালয়, তো এটি কিন্তু একেবারে মেডিকেল রিপোর্ট। আমরা যেটা দেখতে পাচ্ছি লাস্ট দেখিয়েছিল 10/7/2024। তো মূলত হচ্ছে গিয়া এখানে তাদের অনেক টাকার প্রয়োজন আছে। আমরা একটু কথা বলতে চাই, যিনি হচ্ছেন গিয়া সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছিলেন মোহাম্মদ সুজন মিয়া। আমরা তার কাছ থেকে একটু জানতে চাই যে আসলে সেদিনকার ঘটনা বা কেনই বা তিনি সেদিন সেলুট দিয়েছিলেন। আসসালামু আলাইকুম। কেমন আছেন? ভালো আছি। আচ্ছা, এই যে সেদিনকার ঘটনাটা একটু বলবেন। আপনি সেলুট দিয়ে ভাইরাল, আর আমরা আপনার ঘরের ভিতরে যে একটি ছবি দেখতে পাচ্ছি আপনি পিন করে রেখেছেন, মানে সেদিনকার বিষয়টা একটু খুলে বলবেন। সেদিনকার বিষয় কি, সেদিনকার মানে এরকম ভাবে আমার মানে খারাপ লাগছে। আমি রক্ত দেখছি, এর আগেও রক্ত দেখছি, আমি কিছু বলতে পারিনি। এবং এরকম ভাবে খারাপ লাগছে, ছোট ছোট বাচ্চারা, ছোট ছোট পোলাপানরা স্কুলের তো ছুটেইছে। আমাদের বয়স এত হয়ে গেছে, আমরা যদি এখন প্রতিবাদ না করি তাহলে কেমন হবে? আমরা তো ভাইয়া রিক্সাওয়ালা, আমরা তো সবচেয়ে ঢাকা শহরের ভিতরে কিন্তু রিক্সাওয়ালাদের সবাই ছোট মনে করে, তো আমরা কিন্তু ছোট ওরকম করি না। আমরা কিন্তু সবার সাথে ভালো ব্যবহার করি, সবার সাথে থাকতে চাই ভালো ব্যবহার। কিন্তু আমরা রিক্সা চাইলে আমাদের মেজাজ সবচেয়ে গরম থাকে, অবশ্যই আমাদের রক্ত সবচেয়ে গরম থাকে। তবু আমরা চাই যতটা পেসেঞ্জারের সাথে আমরা ব্যবহার ভালো করতে চাই, করতে চাই। তবু আমরা তো পরিশ্রম করি ভাই, আমাদের সেই জন্য আমাদের মাথার ক্যাশটা এত ভালো কাজ করে না। তবু আমি দেখতেছি এরকম পুলিশ অত্যাচার করতেই আছে, দেশের সরকার অত্যাচার করতেই আছে, ছাত্রলীগ অত্যাচার করতেই আছে। আমি যেমন গ্যাঞ্জামটা দেখলাম বিসি চত্বরে, এখানে কোনো ছাত্র ভাইদের কোনো দোষী আছিল না। সাধারণ ছাত্র ভাইকে, বৈষম্য ছাত্র ভাইকে কোনো দোষী আছিল না। তাদের উপরে সাদ্দাম হোসেন নিজে শোডাউন করে, সাদ্দাম হোসেন 7 গেঞ্জি পরা ছিল, উনি নিজে শোডাউন দিছে। উনি বলছে, মানে এরকম মুখের ভাষা বলছে, এটা আমি জনগণের সামনে বলতে পারবো না, প্রকাশ করার মতো না, মানে খুবই বিসি ভাষা বলছে। আমার ছাত্র ভাইদেরকে খুব মারছে। একটা দোতলা বাসের ভিতরে না হইলেও মনে করেন 100 জন আমাদের ছাত্র বোন, ছাত্র ভাই আক্রমণ মিত্রণ করতেছে, মাইরেন না, তবুও কিন্তু মারতেছে। তখন আপনি সেই দৃশ্যটা দেখেছিলেন? জি, দেখছিলাম, তবু আমি প্রতিবাদ করতে পারিনি। আচ্ছা, প্রতিবাদ করতে পারিনি, আমার সাথে তো কেউ আসছিল না। ওখানে তো আমার ছাত্র ভাইরাই তো মানে কোনো মরণ পাইতেছে না। এখন আমি যদি প্রতিবাদ করি আমাকে তো তারা গুম করে ফেলাবে। হ্যাঁ তো কাজ খালি গুম করা আর কিছু না। তবে আমি দেখতেছি এরকম গ্যাঞ্জাম দেখতেছি, আমি সাইজ ক্লাব গ্যাঞ্জাম দেখছি। আমি গুলির মাছকে নিয়ে আসলাম, আমি বেশিরভাগ কিন্তু গুলির মাছকে নিয়ে আসছিলাম। আমি মনে করেন, তবে আমার একটা ভাগ্য কি আমি কোনো রুগী মুগী পাইনি, আমি দিয়ে দিতে পারিনি। এটা আমার সবচেয়ে আমার কষ্ট। আচ্ছা, মানে আপনি এরকম রোগীও খুঁজেছেন, যদি পান হয়তো আপনি মেডিকেলে নিয়ে যাবেন। হ্যাঁ, আমি পাইনি, আমার কপালে জুড়ে নেই। তবে আমার এইটাই আমার খুব খারাপ লাগছে, আমি একটা দিয়ে দিতে পারলাম না। আচ্ছা, এখন মনে করেন এরকম ঘুরতে ঘুরতে আমি ভার্সিটির ভিতরে তো পুলিশে ঢুকতে দেয়নি। আমি খুব কষ্ট করে ভার্সিটির ভিতরে ঢুকছি। ভার্সিটির ভিতরে ঢুকে আমি এরকমও দিন আছে আমার ঘরে, মনে করেন আমি একবেলা আমি বাজারের টাকাও দিতে পারিনি। সবসময় ওখানে সময় দিয়েছি। হ্যাঁ, ওখানে আমি পুরো 1 মাসই কিন্তু আমি ওখানে সময় দিছি। 36 দিনের ভিতরে আমি পুরো 1 মাস সময় দিছি। মানে আপনি বেশি নেমেছেন কখন? 16 তারিখ থেকে না 17 তারিখ থেকে? আমি 17 তারিখেতে বেশি নেমেছি। জি, আমি মানে একদম মানে ছাত্র পক্ষে হয়ে গেছি। আচ্ছা, মানে আমারে আর কেউ ঠেকায় রাখতে পারবে না। আমি পুলিশ আমি কেউ আর
পরোয়া করি না। মানে আপনি চিন্তা করছেন যে আজকে ছাত্রদের পক্ষে আমি হয়ে থাকি, কারণ হচ্ছে আপনার একটি মেয়ে আছে, হ্যাঁ। তিনিও তো ভবিষ্যতে হ্যাঁ। ছাত্র হবে। ছাত্র হয়েই তো উকিল হয়, ছাত্র হয়েই তো ডাক্তার হয়, Right. ছাত্র হয়েই তো আপনার বড় আইনজীবী হয়। আইনজীবী। তাহলে ছাত্রদেরকে যদি মারে, ছাত্রই যদি আমাদের দেশে না থাকে, তাহলে আমরা আইনজীবী পাবো কোথায়, আমরা চিকিৎসার লোক পাবো কোথায়, আমরা মানে ভালো ভালো লোক পাবো কোথায়? সেই জন্য আমার তো খারাপ লাগছে। পরে তো মনে করেন আমার খুবই খারাপ লাগতেছে, রক্ত দেখতে দেখতে আমার আর ভালো লাগতেছে না। আচ্ছা আচ্ছা। পরে আমি চিন্তা করলাম, আমার গাড়িতে একটা পতাকা ছিল, এই পতাকাটা খুব পুরান, মানে আমি 16 ডিসেম্বরে আমি এমনি মনে করেন পতাকারে খুব সম্মান করি, আচ্ছা আচ্ছা। পতাকার খুবই সম্মান করি, কিন্তু এটা আমার দেশের পতাকা, আমার সম্মান করতে হইব। আমি পতাকার কাপড় টাকাতে কিনতে পারবো, আমি কিন্তু পতাকা কিন্তু টাকাতে কোনোদিন কিনতে পারবো না। না, এটা কিন্তু আমি কোনোদিনই কিনতে পারবো না পতাকা। না। তবু এই পতাকারে কিন্তু অসম্মান করছে কিন্তু ছাত্রলীগের পোলাপান, আওয়ামী লীগের লোক, পুলিশ। এই পতাকা দেখে দেখে মনে করেন আমার ছাত্র ভাইকে ধরছে, এই পতাকা দেখে দেখে। আচ্ছা আচ্ছা। তারা কিন্তু এই পতাকার কিন্তু অসম্মান করছে, আমাদের ছাত্র ভাইকে অসম্মান করছে, আবার এই পতাকারও কিন্তু অসম্মান করছে। তারা কি করছে? মোবাইল চেক করছে, মোবাইল চেক করে দেখছে তাদের মাথায় পতাকা আসেনি। তারা কি চেক করছে? পকেট চেক করছে, তাদের পকেটে কি পতাকা আসেনি। এই পতাকারে কি জন্য অসম্মান করলো? আচ্ছা, সুজন ভাই, আমরা বেশি কথা না বাড়াই, তো মূল বিষয়টা হচ্ছে আপনি কি ফার্স্ট সেলুট দিয়েছিলেন কি শহীদ মিনারে দিয়ে গেছি আপনার হলো প্রেস ক্লাব, প্রেস প্রেস ক্লাবে এক ভাইরে খেপলিয়ে গেছি। পরে দেখি প্রেস ক্লাবে বহুত আমার ছাত্র ভাই আন্দোলন করতেছে, একটা পুলিশের গাড়ি, সাদা একটা গাড়ি আছিল। ওখানে আমি বসে বসে চিন্তা করতেছি, এখানে আমার একটা পতাকা আছে, আমারও নামানোর দরকার আছে। আচ্ছা আচ্ছা। আজকে আমার নামানোর দরকার, আজকে আমি কেউ কথা মানবো না। পরে আমি চিন্তা করলাম, আমি যেহেতু না এদের সাথে আছি, এদের লগে লগে থাকি, আমি কি করলাম, আগে আগে গিয়ে এই আপনার ওই দোল চত্বর আছে না, দোল চত্বর ওই যে মাটির বিক্রি করে, আমি ওই সাইডে দাঁড়ালাম। তারা আসলো, তাদেরকে আমার মনের থেকে একটা আমি মেসেজ দিলাম। যত ছাত্র ভাই আছে, যত জনগণ আছে, যত রিক্সাল আছে, যত গাড়িয়াল আছে, আমার ছেলেটারা এরা সমর্থন করছে। আচ্ছা। আমার খুবই ভালো, মানে এরা খুবই আমার সম্মান দিছে। আমি তো এদেরকে সম্মান দিছি, আবার আমারও সম্মান দিছে, আমারও তারা সেলুট দিছে। তবে আমার এত যাই হোক, এখন দেশ স্বাধীন হয়েছে, এখন পুরো দেশ স্বাধীন হয়েছে, এখন বহুত মানুষ আর তো ওরকম কষ্ট দেয় না, না। আর কিছু নাই, এখন হচ্ছে আমার মূলত একটা কষ্ট কি জানেন, আমার শাশুড়িটা খুবই অসুস্থ। হ্যাঁ, আপনি বলেছিলেন যে আমরা দেখেছিলাম যে আপনার শাশুড়ি অসুস্থ। তো মূলত আপনার শাশুড়ি হয়েছে কি? আমার শাশুড়ি ক্যান্সার হয়েছে। ক্যান্সার হয়েছে। আমরা একটু কথা বলতে চাই যে সুজন মিয়া রয়েছেন, তার স্ত্রীর সঙ্গে একটু কথা বলতে চাই। একটু এদিকে আসেন, একটু এদিকে আসেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন? জি, আলহামদুলিল্লাহ। আচ্ছা, এই যে পাশে যিনি দাঁড়িয়ে আছেন, উনি কি হয় আপনার? আমার হাজবেন্ড। আপনার হাজবেন্ড। আপনি আমাকে একটা কথা বলবেন, এই যে আপনার হাজবেন্ড, এই যে পুরো দেশ যখন গরম চলছিল, মানে একেবারে অবস্থা ভালো না, মানে কেউ একেবারে না পারলেই নয় বাসা থেকে বেরোচ্ছিলেন না, তখন ওই মুহূর্তে আপনার হাজবেন্ড রিক্সা চালাচ্ছেন, আপনি স্ত্রী হয়ে আপনার স্বামীকে কেন আটকে রাখেন নাই, বা তাকে ওই সময়টা কেন ছেড়ে দিয়েছিলেন? ডিসি তখন যে যেহেতু রিক্সা চালায়, তখন যে যদি ঠিক মতো কাজ না করে, তাহলে আমাদের পেটে তো ভাত জুটবে না, এই জন্য গেছে। এই জন্য গিয়েছে। তো আপনার একটু ভয় লাগে না যে আপনার স্বামী যদি কিছু হয়ে যায়? এটা তো সবার ভয়ই লাগে, কারণ যার বাবা মা ভাই বোন সবাই তো নামছে, আমরা তো নামতে পারি না। এটার কারণে আমার হাজবেন্ড গেছে, যে ই করছে, ভয় তো সবারই লাগে। আচ্ছা, এই যে আপনার হাজবেন্ড এখন মোটামুটি সোশ্যাল মিডিয়াতে ভাইরাল, তো আপনি স্ত্রী হয়ে মানে এটা আপনি আসলে কিভাবে দেখছেন খুব ভালোভাবে দেখছি। যে আপনার স্বামী ভাইরাল, সবাই আসছে, মিডিয়া আসছে আপনাদের বাসায়? মূলত যে রিস্কাওয়ালার তো এই সমাজে কোনো দাম নাই, কেউ সম্মান করে না। যে একজন রিস্কাওয়ালাকে যে এত সম্মান করছে, এটাই তো অনেক ভাগ্যের ব্যাপার। Right. এটাই আমি আলহামদুলিল্লাহ অনেক খুশি। কখনো তো ভাবি নাই যে এরকম কিছু হবে, আর সে তো ভাইরাল হওয়ার জন্য করেন, এটা তো তার মনে থেকে আবেগ থেকে করছে। কিন্তু ভাইরাল হয়ে গেছে। হ্যাঁ, ভাইরাল হয়ে গেছে। এখন হচ্ছে সুজন মিয়া বললো যে তার শাশুড়ি অসুস্থ, মানে 2 বছর ধরে। আচ্ছা, কত টাকা লাগতে পারে আপনার শাশুড়ির চিকিৎসার জন্য? এটা তো আমি তো এতটা একটা লেখাপড়া জানি না। আপনি স্ত্রী বলতে পারবেন? হ্যাঁ, আমার স্ত্রী। আমি আপনার কাছে জানতে চাই, মানে আপনার মার চিকিৎসা করতে ইন টোটালে কত টাকা প্রয়োজন আছে? এখন হচ্ছে গিয়ে আমার আম্মার ক্যান্সারের অপারেশন হয়েছে, এখন হচ্ছে গিয়ে থেরাপি লাগবে। থেরাপির জন্য ক্যান্সারের থেরাপি দিতে তো অনেক টাকার দরকার। এখন হচ্ছে সরকারিভাবে দিলে, সিরিয়াল দিয়ে দিতে গেলে সরকারিভাবে 2 লাখ টাকার মতো লাগবে, আর বেসরকারিভাবে দিতে গেলে 3 লাখ, 3.5 লাখ, 4 লাখ টাকা লাগবে। আচ্ছা, তো মূলত হচ্ছে আরেকটি বিষয়, ফোন নাম্বার দিবেন? জি, অবশ্যই দিব। আচ্ছা দর্শক, আমরা ফোন নাম্বারটি হচ্ছে আপনাদের সুবিধার জন্য
অতি ফাস্ট কমেন্ট বক্সে কিন্তু নাম্বারটি দিয়ে দিব। সেই নাম্বারটি কি বিকাশ থাকবে না নগদ? নগদ থাকবে। নগদ থাকবে, হ্যাঁ। আচ্ছা, সেই নাম্বারটি হচ্ছে নগদ থাকবে, আপনার কাছে থাকবে, সব সময় আমার কাছে থাকবে। আপনার কাছে থাকবে। তো আরেকটি বিষয় বলে রাখতে চাই, দেখেন আজকে যে ফোনটি বা নাম্বারটি দিব কমেন্ট বক্সে, মানে আপনারা যদি জরুরি মনে করেন অবশ্যই ফোন দিবেন। তো ভবিষ্যৎ আর হবে না, সেই জন্য আমি একটা সরকার থেকে একটা চাকরির আবেদন চেয়েছি। তাহলে আমাকে যে সরকারি যে একটা ছোট একটা চাকরি মানে একটু ওটা পরিশ্রমের চাকরি হতে হবে। মানে পরিশ্রমের চাকরি মানে সরকারি চাকরি হলে হবে, হ্যাঁ পরিশ্রমের চাকরি হোক মাটি কাটা। হ্যাঁ, ওটা সরকারি চাকরি হইতে হবে। তাহলে আসুন এই ভাইটার একটু পাশে দাঁড়াই। আর সবাই যদি আপনারা সহযোগিতা করতে নাই পারেন, আপনাদের কাছে রিকোয়েস্ট করব ভিডিওটি শেয়ার করে আপনার বন্ধু বান্ধবকে দেখানোর সুযোগ করে দিবেন।